সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এবারের নির্বাচনে বিএনপিকে সবচেয়ে বেশি বিপদে ফেলেছে তাদেরই দলের নেতারা। অর্থাৎ যারা দলের নির্দেশ অমান্য করে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারাই। বিএনপির ৭৯ আসনে বিদ্রোহী প্রার্থী রয়েছেন, যার মধ্যে অধিকাংশ আসনেই বিএনপির ধানের শীষের প্রার্থীরা হারবেন। কিছু আসন জামাতের কাছে হারবে এবং কিছু আসন বিদ্রোহী প্রার্থীদের কাছে হারবে। আমি হিসাব করে বের করেছি ৪৩টি আসনে বিএনপির বিদ্রোহীরা এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থীর চেয়ে। অর্থাৎ এই ৪৩ আসনে বিদ্রোহীদের কাছে বিএনপির প্রার্থীরা অর্থাৎ ধানের শীষের বা দলীয় মনোনীত প্রার্থীরা হারতে পারেন। আমি সেই আসনগুলোই দেখাবো। এমনকি না হারলেও এই বিদ্রোহী এবং ধানের শীষের ভোট ভাগাভাগির অর্থাৎ বিএনপির ভোট ভাগাভাগির মধ্য দিয়ে জামাত বেরিয়ে চলে আসবে। আমি সেই ৪৩টি আসন দেখাবো। এর মধ্যে প্রথম যে জেলাটি দেখাবো, এই জেলার একটি আসনও বাদ নেই, সব আসনেই বিএনপির বিদ্রোহী রয়েছেন। সেটা হলো বাগেরহাট জেলা। এখানে বিএনপি ভুল করেছে। বিএনপি এই জেলায় মনোনয়ন দিতে এত দেরি করেছে, সবাই আসলে প্রার্থী হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এর মধ্যে বাগেরহাট ১, ২, ৩ একজন সাবেক এমপি বিদ্রোহী প্রার্থী হয়েছেন ৩ আসনেই। তাই তিনি হলেন সিলভার লাইন গ্রুপের কর্ণধার এইচ এম সেলিম, এবং তিনি ৩টে আসনে এগিয়ে রয়েছেন। এবং তিনি সাবেক এমপি, ধানের শীষের মনোনয়ন নিয়েই তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন এবং মানুষ তাকে ভোট দিচ্ছেন। কেননা বিএনপির প্রার্থী যাদেরকে প্রার্থী করা হয়েছে তারা অপেক্ষাকৃত এতই দুর্বল যে তাদেরকে বিএনপির যে স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারা সেভাবে পছন্দ করছেন না। এর মধ্যে বাগেরহাট ১ আসনে সেলিমের পাশাপাশি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শেখ মাসুদ রানাও বিদ্রোহী প্রার্থী হয়েছেন। অর্থাৎ বোঝেন, একটি আসনে দুজনও বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তো এই আসনে বিএনপি যাদেরকে মনোনয়ন দিয়েছেন, এই ৩ আসনে বাগেরহাট ১, ২, ৩ কপিল কৃষ্ণ মণ্ডল কে দিয়েছেন বাগেরহাট ১ আসনে, তারপরে জাকির হোসেনকে দিয়েছেন ২ আসনে এবং শেখ ফরিদুল ইসলামকে দিয়েছেন ৩ আসনে। আর জামাতের এখানে বাগেরহাট ১-এ মশিউর রহমান হলেন জামাতের প্রার্থী এবং বাগেরহাট ২ আসনে মঞ্জুরুল হক রাহাত প্রার্থী এবং বাগেরহাট ৩ আসনে আব্দুল ওয়াদুদ প্রার্থী। খুলনার যে জেলাগুলো রয়েছে সবগুলোতেই জামাতের মোটামুটি স্ট্রং পজিশন রয়েছে। সেই জায়গা থেকে এখানে বিএনপির এই কোন দলের কারণে জামাত জয়লাভ করে আসতে পারে। আর যদিও পাশ করে, সেটা হচ্ছে বিএনপির বিদ্রোহীরাই পাশ করবে, দলীয় প্রার্থী পাশ করার চান্স এখানে খুবই কম। বাগেরহাট ৪ আসনে এখানেও স্বতন্ত্র প্রার্থী আছেন। এখানে বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য খায়রুজ্জামান, কাজী খায়রুজ্জামান, তিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তিনি বিদ্রোহী প্রার্থী হয় তারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখানে বিএনপির প্রার্থী হলেন সোমনাথ দে এবং জামাতের প্রার্থী হলেন অধ্যক্ষ আব্দুল হালিম। এখানকার বিএনপির প্রার্থীরাই স্বীকার করছেন এই বাগেরহাট আসনগুলোর যে তাদেরকে বিদ্রোহীরা চরম চাপে ফেলে দিয়েছেন। অর্থাৎ তারা বুঝতে পারছেন যে মুখে সেভাবে পরাজয়ের কথা স্বীকার না করলেও কিন্তু তারা বুঝতে পারছেন আসলে এর কারণে তারা পরাজিত হতে যাচ্ছেন। ঢাকা ১৪ আসন, এখানে বিএনপি যাকে প্রার্থী করেছেন তিনি হলেন বিএনপিরই একজন নেতা, যিনি গুমের শিকার হয়েছিলেন। তার বোন সানজিদা ইসলাম তুলি। আমরা দেখলাম আওয়ামী লীগের আমলে তিনি ব্যাপক অ্যাক্টিভিজম করেছেন। মায়ের ডেক নামে সংগঠন খুলে তিনি গুমের শিকার পরিবারকে সহায়তা এবং তাদের হয়ে কাজ করেছিলেন এবং ব্যাপক জনপ্রিয় একজন নেত্রী। তবে বিএনপির এখানে যিনি বিদ্রোহী হয়েছেন এস এ সিদ্দিক রাজু, তিনি সাবেক একজন এমপির সন্তান এবং দারুসালাম বিএনপির আহ্বায়ক। অর্থাৎ এই যে ঢাকা ১৪ আসনটি যে এলাকায় আর কি, সেই এলাকায় তার ব্যাপক ভোট রয়েছে এবং পরিচিতি রয়েছে। আমি খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি, সেখানকার ভোটারদের সঙ্গে কথা বলে, বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে, এই বিদ্রোহী রাজুই এগিয়ে রয়েছেন। এবং এখানে জামাতের যিনি প্রার্থী মীর আহমদ বিন কাসেম আরমান, অর্থাৎ যিনি গুমের শিকার হয়েছিলেন এবং র্যাবের টিএফআই সেলতে কয়েক বছর ছিলেন এবং সেখান থেকে তিনি, আমরা দেখলাম, মানে গুম ভিকটিম আর কি, তিনি সেখান থেকে বেরিয়ে এসেছেন এবং জামাত ইসলাম তাকে সেখানে প্রার্থী করেছে। ৩জনই হেভিওয়েট প্রার্থী, তবে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির বিদ্রোহী। এখানে সানজিদা ইসলাম তুলি পরাজিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এবং খোঁজখবর যাই, আপনারাও খোঁজ নিয়ে দেখেন, এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী এগিয়ে রয়েছেন। এরপরে কুমিল্লা ২ আসন, এখানে বিএনপির প্রার্থী হলেন সেলিম ভুঁইয়া। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বেগম খালেদা জিয়ার এক সময়ের এপিএস, ২ নম্বর এপিএস মোহাম্মদ আব্দুল মতিন খান। এবং খোঁজ নিয়ে জানা গেছে এখানে আব্দুল মতিন খানের পক্ষেই বেশি নেতাকর্মী কাজ করছেন, দলীয় প্রার্থীর পক্ষে। দলীয় প্রার্থী নাকি সেভাবে এলাকায়ও ঢুকতে পারছেন না কিছু কিছু এলাকায়। অর্থাৎ পরিস্থিতি এখানেও খুব ভয়াবহ। এর ফাঁকে দিয়ে জামাত প্রার্থী বেরিয়ে আসতে পারেন। এই দুজনের কোন দলের ফলে বা ভোট, বিএনপির ভোট সেখানে ভাগাভাগি হইলে জামাতের প্রার্থী জয়লাভ করতে পারেন। সবচেয়ে বেশি খুশি সেখানে জামাত। তারপরে দিনাজপুর ২, যে আসনে বিএনপি যখন সাদিক রিয়াজকে মনোনয়ন দেয়, আমরা দেখলাম ব্যাপক আন্দোলন হইল। আনম বজলুর রশিদের সমর্থকরাই আন্দোলন করলেন। পরবর্তীতে
আমরা দেখলাম তিনি স্বতন্ত্র প্রার্থী হলেন এবং সবচেয়ে বেশি নেতাকর্মী তার পক্ষে কাজ করছেন এবং এখানে জামাতের ঘাঁটি এই আসনটি, দিনাজপুরের সবকটি আসন জামাতের ঘাঁটি। যদি জামাত এখানে না জিতে বিএনপির সাদিক রিয়াজ কখনোই জিতবে না, তিনি 3 নাম্বার হবেন। বজলুর রশিদ যদি নাও জিতেন 2 নাম্বার হবেন, আর যদি হয় জামাতের প্রার্থী না হয় বজলুর রশিদ, এই দুজনের একজন জিতবেন। দিনাজপুর 5, এখানে বিএনপির বিদ্রোহী হলেন এজেডএম রেজওয়ানুল হক এবং দলের প্রার্থী হলেন একেএম কামরুজ্জামান। এখানেও বিক্ষোভ হয়েছে কিন্তু বিএনপি শেষ পর্যন্ত তার প্রার্থী পাল্টায় নাই। এখন রেজওয়ানুল হক বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন এবং তিনি দলের প্রার্থী চেয়ে এগিয়ে রয়েছেন। জামাতের প্রার্থী চেয়ে এগিয়ে কিনা সেটা জানি না, তবে দলের প্রার্থী চেয়ে এগিয়ে রয়েছেন। পাবনা 3, এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী হইলেন সাবেক এমপি, 2001 সালে ধানের শীষে নিয়ে তিনি নির্বাচন করে জয়লাভ করেছিলেন KM আনোয়ারুল ইসলাম। আর এখানে বিএনপির যিনি প্রার্থী হাসান জারিফ তুহিন, একদম বিএনপির একটা অঙ্গ সংগঠনের বড় কেন্দ্রীয় নেতা, কিন্তু তিনি আসলে এখানে আসলে জিতবেন না। এখানে যদি জিতেন KM আনোয়ারুল ইসলাম জেতার সম্ভাবনাই বেশি। নারায়ণগঞ্জ 2, একেবারে ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে বিএনপি আসনে মনোনয়ন দিয়েছে, একেবারে হেভিওয়েট প্রার্থী। তবে এখানে আতাউর রহমান খান আঙ্গুর এখানে বিদ্রোহী প্রার্থী হইলেন এবং অনেক নেতাকর্মী আমরা দেখেছি তার পক্ষে কাজ করছে এবং এই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হইতে পারে। অনেকে বিশ্বাস করেন শেষ পর্যন্ত ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ আঙ্গুরের কাছে হেরে যেতে পারেন, এরকমই কথাবার্তা শোনা যাচ্ছে। নারায়ণগঞ্জ 3, বিদ্রোহী প্রার্থী হলেন রেজাউল করিম এবং দলের প্রার্থী হলেন আজহারুল ইসলাম মান্নান, বিদ্রোহী প্রার্থী এগিয়ে রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 5, বিদ্রোহী প্রার্থী হলেন কাজী নাজমুল হোসেন তাপস, দলের প্রার্থী হলেন আব্দুল মান্নান। এখানেও বিএনপি ভুল করেছে এবং বিদ্রোহী প্রার্থী এখানেও শক্ত চাপে ফেলে দিয়েছে বিএনপির প্রার্থীকে। তারপরে হবিগঞ্জ 1, বিএনপি উড়ে এসে জুড়ে বসা রেজা কিবরিয়াকে এখানে প্রার্থী করেছে এবং বিএনপির প্রবাসী নেতা শেখ সুজাত মিয়া এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং তিনি এগিয়ে রয়েছেন এবং নেতাকর্মীরা তার পক্ষে কাজ করছেন। কিশোরগঞ্জ 1, রেজাউল করিম চুন্নু বিদ্রোহী প্রার্থী আর দল মনোনয়ন দিয়েছে মাজহারুল ইসলামকে এবং শোনা যাচ্ছে রেজাউল করিম চুন্নু এখানে এগিয়ে রয়েছেন, অর্থাৎ নেতাকর্মীদের যে অংশগ্রহণ তার পক্ষে এক ধরনের গণজোয়ার তৈরি হয়েছে। এইসব দেখেই বোঝা যাচ্ছে স্পষ্টত এখানে দলের প্রার্থীর চেয়ে বিদ্রোহীর প্রভাবটা বেশি। কিশোরগঞ্জ 5, আমরা জানি এখানে বিএনপি প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে শেখ মুজিবুর রহমান ইকবালকে, পরবর্তীতে তার মনোনয়ন বাদ দিয়ে বিএনপি সৈয়দ এহসানুল হুদাকে মনোনয়ন দেয়। পরবর্তীতে আমরা দেখলাম শেখ মুজিবুর রহমান ইকবাল স্বতন্ত্র প্রার্থী রয়ে গেলেন এবং তিনি বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন এবং দেখা যাচ্ছে ওইখানে তার মোটামুটি অবস্থান ভালো এবং তিনি বিএনপির প্রার্থী, দলীয় প্রার্থী সৈয়দ এহসানুল হুদাকে ভালোই চাপে রেখেছেন। তারপরে টাঙ্গাইল 3, লুৎফুর রহমান খান আজাদ এখানে বিদ্রোহী প্রার্থী, দলের প্রার্থী হলেন SM ওবায়দুল হক নাসির এবং লুৎফুর রহমান খান আজাদের অবস্থান এখন পর্যন্ত সেখানে ভালো। টাঙ্গাইল 5, এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ফরহাদ ইকবাল আর দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে এখানে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে এবং খুব গুরুতর অভিযোগ না, এটা সত্য, সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল 5 আসনের বাসিন্দা নন এবং ফরহাদ ইকবাল ওই আসনের বাসিন্দা। এই কারণে এখানকার যে ভোটার তারা ফরহাদ ইকবালকেই পছন্দ করছেন এবং ফরহাদ ইকবালকেই ভোট দেবেন এরকমটা শোনা যাচ্ছে, অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু পরাজিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। টাঙ্গাইল 8, এখানে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে দলের একবারে ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এবং তিনি পরাজিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কেননা যে সখীপুর উপজেলা বিএনপির প্রচুর নেতা পদত্যাগ করে আমরা দেখলাম এখানে যিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন সালাউদ্দিন আলমগীর তার পক্ষে কাজ করছেন এবং আমরা দেখলাম কাদের সিদ্দিকীও সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দিয়েছেন, অর্থাৎ আহমেদ আজম খানের কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। সালাউদ্দিন আলমগীর বিএনপি পন্থী ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং তিনি লাবিব গ্রুপের সম্ভবত ব্যবস্থাপনা পরিচালক এরকম একটা পদে, বা লাবিব গ্রুপের কর্ণধার তিনি। সুনামগঞ্জ 3, এখানে বিএনপির বিদ্রোহী হলেন আনোয়ার হোসেন আর দলের প্রার্থী হলেন কয়সর আহমেদ। এখন পর্যন্ত আনোয়ার হোসেন এগিয়ে রয়েছেন। পঞ্চগড় 2, জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ধানের শীষ পেয়েছেন, তবে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন সুমন তাকে চাপে রেখেছেন। যদিও মাহমুদ হোসেন সুমনেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এরকম একটা কাগজ অনলাইনে অনেকদিন ভেসে বেরিয়েছে, তবে মাহমুদ হোসেন সুমন বলছেন তিনি বিএনপির কখনো প্রাথমিক সদস্য পদ নেননি, তবে তিনি বিএনপি মনা মানুষ। গোপালগঞ্জ 2 আসন, এখানে দুজন বিদ্রোহী, খুব মজার বিষয় হলো দুজন বিদ্রোহী মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে তিনি আসলে যদি হন সিরিয়ালে 3 নাম্বার হবেন। বিএনপির বিদ্রোহী হইলেন SM খান মঞ্জু এবং সিরাজুল ইসলাম সিরাজ, এই দুজনের মধ্যে লড়াই হইতে পারে। সঙ্গে জামাতের খেলাফত মজলিস থেকে জামাত জোট থেকে সেখানে প্রার্থী দেওয়া হয়েছে, তাদের সঙ্গে হয়তো এক ধরনের লড়াই হইতে পারে। বিএনপির প্রার্থী এই দুজনের পরে থাকবেন, এরকমটাই গোপালগঞ্জে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি।
বরিশাল ১ আব্দুস সোবহান হচ্ছেন বিদ্রোহী প্রার্থী আর জহিরুদ্দিন স্বপন হইলেন দলের প্রার্থী। এখানে আব্দুস সোবহান খুব ভালো চাপে ফেলেছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী জহিরুদ্দিন স্বপনকে। নড়াইল ২ মনিরুল ইসলাম, বিএনপি প্রাথমিকভাবে এই মনিরুল ইসলামকে নড়াইল ২ আসনে মনোনয়ন দিয়েছিল, তবে শেষ দিকে তার মনোনয়ন পরিবর্তন করে ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দিয়েছে এবং নড়াইল জেলা বিএনপির হেভিওয়েট নেতা মনিরুল ইসলাম শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিদ্রোহী হিসেবে রয়ে গেছেন এবং তিনি এখন পর্যন্ত ভোটের মাঠে এগিয়ে রয়েছেন। তারপরে ঝিনাইদহ ৪ সাইফুল ইসলাম ফিরোজ, এই আসনটি বিএনপি গণ অধিকার থেকে পদত্যাগ করে আসা রাশেদ খান ধানের শীষে নির্বাচন করার জন্য বিএনপিতে উড়ে এসেছে, তাকে এই আসনটি বিএনপি ছেড়ে দিয়েছে। সাইফুল ইসলাম ফিরোজ সেখানে বিদ্রোহী প্রার্থী হয়ে গেলেন। এখন পর্যন্ত যে হিসাব, যদি এই দুজনের ভোট ভাগাভাগির ফলে জামাতের সম্ভাবনা ভালো রয়েছে। যদি জামাত এখানে না জেতে তাহলে বিএনপির বিদ্রোহী প্রার্থী জিতবেন। রাশেদ খানের তেমন কোনো সম্ভাবনা এখানে দেখছেন না অন্তত স্থানীয় নেতাকর্মীরা। নওগাঁ ১ আসন সাবেক সংসদ সদস্য সালেক চৌধুরী বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং তার সম্ভাবনাই বেশি। এখানে দলের প্রার্থী হলেন মোস্তাফিজুর রহমান। নওগাঁ ৩ আসন, এখানে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি হলেন বিদ্রোহী প্রার্থী আর দলের প্রার্থী হলেন ফজলে হুদা বাবুল, বিদ্রোহী প্রার্থী এগিয়ে রয়েছেন। তারপরে নওগাঁ ৬ আসন সাবেক উপমন্ত্রী আলমগীর কবির বিদ্রোহী প্রার্থী হয়েছেন। একজন উপমন্ত্রী বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তার অর্থবিত্ত তারপরে তার জনপ্রিয়তা নিয়ে নিশ্চয়ই সন্দেহ নেই, আগে এমপি নির্বাচিত হয়েছেন। এখানে দলের প্রার্থী হলেন রেজাউল ইসলাম, তিনি খুব ভয়াবহ চাপের মধ্যে রয়েছেন এবং তিনি না হবেন কি না এরকম সন্দেহের মধ্যে রয়েছেন স্থানীয় প্রার্থীরা। খাগড়াছড়ি পার্বত্য জেলা খাগড়াছড়িতে পুরা জেলা মিলেই একটা আসন, এই আসনে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, তবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরন দেওয়ান এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। সমীরন দেওয়ানকে যদিও বিএনপি বহিষ্কার করেছে, কিন্তু ২০০৮ সালে এই সমীরন দেওয়ানকেই হচ্ছে বিএনপি মনোনয়ন দিয়েছিল। যদিও তিনি আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরেছিলেন, তবে ৬০,০০০-এর বেশি ভোট পেয়েছেন এবং আদিবাসীদের মধ্যে তার ভোট রয়েছে। এবারও এখানে দলের বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার চেয়ে এই গতবারের যে প্রার্থী যাকে বিএনপি আগে মনোনয়ন দিয়েছে এবার বিদ্রোহী হয়েছেন সেই সমীরন দেওয়ান কিছুটা এগিয়ে রয়েছেন। সাতক্ষীরা ৩ আসন একেবারেই জামাতের ঘাঁটি। এই সাতক্ষীরা ৩ আসনে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে কাজী আলাউদ্দিন, তার অবস্থান একেবারেই নড়বড়ে। এখানে গরিবের ডাক্তার হিসাবে খ্যাত ডাক্তার শহীদুল ইসলামকে বিএনপি মনোনয়ন দেয়নি। আমরা দেখেছি বিএনপি যখন এই আসনের মনোনয়ন ঘোষণা করে গত ৩ নভেম্বর, এরপরই এই আসনে কি পরিমাণ বিক্ষোভ বিদ্রোহ আমরা দেখতে পেয়েছি, কিন্তু বিএনপি এই আসনের মনোনয়ন আর পরিবর্তন করেনি। অর্থাৎ গরিবের ডাক্তার শহীদুল ইসলামকে বিএনপি আর মনোনয়ন দেয়নি। এখন শহীদুল ইসলাম এই প্রার্থী হয়েছেন, বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং তিনি দলের প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন। তবে জামাতকে টেক্কা দিয়ে টিকবেন কিনা সেটা আমি বলতে পারছি না, তবে দলের প্রার্থীকে তিনি হারাবেন। ধানের শীষের চেয়ে বেশি ভোট এই শহীদুল ইসলাম পাবেন। তারপরে চট্টগ্রাম ১৬ লিয়াকত আলী চেয়ারম্যান, তিনি হচ্ছেন বিদ্রোহী প্রার্থী হয়েছেন আর দলের প্রার্থী হলেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। এখানে জামাতের অবস্থানও ভালো, জামাতের প্রার্থী হলেন জহিরুল ইসলাম। তবে এই সব মিলিয়ে বিএনপির ভোট ভাগাভাগির মধ্য দিয়ে এখানে জামাত বেরিয়ে আসার সম্ভাবনা অনেক বেশি। মুন্সিগঞ্জ ১ আসন বিএনপির বিদ্রোহী প্রার্থী হলেন মুমিন আলী, দলের প্রার্থী হলেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ, তবে বিদ্রোহী প্রার্থীর অবস্থান ভালো। মুন্সিগঞ্জ ৩ জেলা বিএনপির হেভিওয়েট নেতা মহিউদ্দিন হলেন বিদ্রোহী প্রার্থী আর দলের প্রার্থী হলেন কামরুজ্জামান। এখন পর্যন্ত শোনা যাচ্ছে মহিউদ্দিন এগিয়ে রয়েছেন। রাজবাড়ী ২ নাসিরুল হক সাবু, তার অবস্থান ভালো, বিদ্রোহী প্রার্থীর অবস্থান দলীয় প্রার্থী হারুনুর রশিদের চেয়ে ভালো। মানিকগঞ্জ ১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হলেন তোজাম্মেল হক এবং বিএনপির প্রার্থী হলেন এস এ কবির জিন্নাত। তোজাম্মেল হককে মানুষ ব্যাপকভাবে গ্রহণ করছেন, সম্ভবত বিএনপির প্রার্থী এস এ জিন্না কবির হেরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যশোর ৫ আসন, এখানে বিএনপির বিদ্রোহী হইলেন শহীদ ইকবাল, বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে তিনি হলেন জমিয়তে উলামা ইসলামের রশিদ আহমেদ, তবে তিনি ধানের শীষে নির্বাচন করছেন। দলের প্রার্থীকে রেখে আরেকজনকে হায়ার করে এনে বিএনপি এখানে ধানের শীষ ধরিয়ে দিয়েছে এবং শহীদ ইকবালের অবস্থান যশোর ৫-এ ভালো। মনে রাখা দরকার যশোরে জামাতের অবস্থান ভালো, এখানে এই দুজনের ভোট ভাগাভাগি হওয়ার পর জামাত বেরিয়ে আসার সম্ভাবনা বেশি। তবে যদি জামাতকে টেক্কা দিতে পারে শহীদ ইকবাল, সেখানে দলের প্রার্থীকে তার জন্য বড় কোনো বিষয় না। নোয়াখালী ২ আসন বিএনপির একেবারে হেভিওয়েট নেতা জয়নাল আবদিন ফারুক, আমার আসন, আমি যে আসনের ভোটার,
জয়নাল আবদিন ফারুক যতবার নির্বাচন করেছেন ততবার এমপি হয়েছেন, কিন্তু এবার তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন একজন উপজেলা চেয়ারম্যান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিলেন, যদিও তাকে বহিষ্কার করা হয়েছে, কাজী মফিজুর রহমান। মফিজুর রহমানকে নিয়ে এক ধরনের ক্রেজ উঠেছে এবং ওখানে জামাতের অবস্থানও মোটামুটি ভালো ছিল। পরবর্তীতে সেখানে এনসিপির প্রার্থীকে, জোট থেকে এনসিপি থেকে প্রার্থী দেয় জামাত জোট। জামাতের এখন নেতাকর্মীরা এনসিপির প্রার্থীর পেছনে গিয়ে দাঁড়িয়েছে, মোটামুটি একাট্রা হয়েছে। তবে বিএনপির ভোট ভাগাভাগি হবে এবং এই দুজনের মধ্যে ভাগাভাগি হয়ে যে কোনো একজন জিতবেন। তবে মফিজুর রহমান এই দলের হেভিওয়েট প্রার্থী জয়নাল আবদিন ফারুককে খুব চাপে ফেলে দিয়েছেন। চাঁদপুর 4 আসন, এখানে এম এ মান্নান বিএনপির বিদ্রোহী, দলের প্রার্থী হলেন হারুনুর রশিদ এবং এম এ মান্নান খুব চাপে রেখেছেন হারুনুর রশিদকে। মাদারীপুর 1 আসন, এখানে বিএনপি প্রাথমিকে একবারে গত 3 নভেম্বর মনোনয়ন দিয়েছেন কামাল উদ্দিন জামান মোল্লাকে। তবে শেষ একটা বিতর্কিত ভিডিওর পর তাকে আমরা দেখলাম বিএনপি তার মনোনয়ন স্থগিত করে। এরপরে দ্বিতীয় দফায় যখন মনোনয়ন ঘোষণা করা হয় তখন নাদিরা আক্তারকে মনোনয়ন দেওয়া হয়। বিশ্বাস করেন, কামাল জামান মোল্লার অবস্থান ওইখানে সবচেয়ে ভালো। জামাত বলেন, বিএনপির দলীয় প্রার্থী বলেন, সবার থেকে কামাল জামান মোল্লার অবস্থান খুব ভালো। তারপরে ময়মনসিংহ 1 আসন, এখানে বিএনপির প্রার্থী হলেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স, একেবারে হেভিওয়েট নেতা, তবে তিনি খুব বড়সড় বিপদে পড়েছেন। তার বিপরীতে শক্ত অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর, তার প্রতি ঘোড়া। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে সালমান ওমর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একটি অংশের সমর্থনও পাচ্ছেন, অর্থাৎ ওখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভোটার রয়েছে, সেই ভোটগুলো সালমান ওমরের দিকে যাচ্ছে। তারপরে ময়মনসিংহ 2, এই আসনে বিএনপির প্রার্থী হলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। এই আসনে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহীদ সারোয়ার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তারও প্রতীক ঘোড়া। তিনি 2024 সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কার করা হয়েছিলেন, তবে তার অবস্থান এবার ভালো রয়েছে এবং আওয়ামী লীগের ভোট তার দিকে রয়েছে বলে শোনা যাচ্ছে। ময়মনসিংহ 6 আসন, এখানে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষেই দলের একজন বিদ্রোহী প্রার্থী এবং জামাতে ইসলামেরও একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। বাংলাদেশের একমাত্র আসন, 298 আসনে এখন নির্বাচন হচ্ছে। 2টি আসনে নির্বাচন স্থগিত, একটি আসনে পরে হবে, আরেকটি আসনে এখনও ঘোষণা করা হয়নি। একমাত্র আসন যেখানে জামাতেরও বিদ্রোহী রয়েছে সেটা হলো ময়মনসিংহ 6, অর্থাৎ এখানে চতুর্মুখী একটা লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে বিএনপির যিনি প্রার্থী তিনি হলেন উপজেলা বিএনপির আহ্বায়ক, অর্থাৎ ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আক্তারুল আলম ফারুক। তার বিপরীতে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হইলেন তারই চাচি উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি আক্তার সুলতানা এবং তার স্বামী প্রয়াত শামসুদ্দিন আহমেদ বিএনপির সাবেক সংসদ সদস্য, অর্থাৎ এখানে বিএনপির চাচি আর ভাতিজার একটা লড়াই দেখা যাচ্ছে। ময়মনসিংহ 7 আসন, এখানে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান লিটন, বিদ্রোহী প্রার্থী হলেন আনোয়ার সাদাত, তিনি কাপ্পিরিজ প্রতীকে নির্বাচন করছেন এবং তার বাবা প্রয়াত আব্দুল খালেক এই আসনে অতীতে বিএনপির সংসদ সদস্য ছিলেন। বিএনপির ভোট ভাগাভাগিতে ভালো অবস্থানে রয়েছে জামাতও। আমি এতক্ষণ যে আসনগুলো বললাম 43টি আসনে, এখানে অবশ্যই এখনও ভোটের হিসাব নিকাশ, আরও যেহেতু নির্বাচনের আরও 1-2 দিন বাকি রয়েছে, শেষ দিকে কিছু টাকা উড়বে, সেই টাকা যার পকেটে যাবে তিনি কাকে ভোট দেবেন সেই হিসাবে সিদ্ধান্ত নিতে। তবে এখনকার পর্যন্ত মাঠের যে পরিস্থিতি, এই 43 আসনে বিএনপির প্রার্থীরা ধরা বললেই বলতে পারেন। আরও কিছু আসনে বিএনপির বিদ্রোহী রয়েছেন, সেখানে বিএনপির দলীয় প্রার্থীরা মোটামুটি ভালো অবস্থানে রয়েছেন, জামাতের সঙ্গে একটা ভালো ফাইট হবে, বিদ্রোহীরা সেরকম ভালো অবস্থানে নাই। কিন্তু এই 43টি আসনে বিএনপির বিদ্রোহীরা দলীয় প্রার্থীদের চেয়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন এবং তারা ভালো ভোট পাবেন। বিএনপির দলীয় প্রার্থীরা এইসব আসনে হারার সম্ভাবনা অনেক বেশি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।